তো আমরা শুরু করি। আমরা আজকে যেটা পড়বো সেটা হলো ডাব্লুকেবি মেথড। তিনজন বিজ্ঞানী এই মেথডটা তৈরি করছেন। একজনের নাম ছিল ওয়েন্ট জেল, একজনের নাম ছিল ক্রেমার্স, আর একজনের নাম ছিল ব্রিলউইন। এদের নাম অনেক পরিচিত কারণ এরা তিনজনই অন্য অনেক কিছু আবিষ্কার করছিলেন। তারা এই ডাব্লুকেবি, আমরা তাহলে ডাব্লুকেবি নিয়ে আলোচনা করি। ডাব্লুকেবি তে আমরা যেটা করি সেটা হলো কনসিডার এটা হলো জেনারেল প্রিএম্বল, মানে কিভাবে এটা শুরু হলো। উই কনসিডার এ পার্টিকেল of mass m in a potential Vx. অর্থাৎ এটা ওয়ান ডাইমেনশনাল, যেহেতু এক্স দিয়ে আমি ডিফাইন করলাম, এটাকে আমরা বলতে পারি দিস ইজ এ ওয়ান ডাইমেনশনাল মোশন। তো the time dependent Schrodinger equation আমরা এইভাবে লিখতে পারি, I h dot del t phi x t equal to minus h cut square by 2m del square by del x square phi xt plus px of phi xt. ঠিক আছে, এই হলো গিয়ে সলিউশন। এটা সলিউশন হবে, সলিউশন এটা সলিউশনের দুইটা পার্ট থাকে, একটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট আর একটা টাইম ইন্ডিপেন্ডেন্ট পজিশন। তো এটাকে আমরা লিখতে পারি এরকম, phi x t equal to একটা অ্যামপ্লিটিউড e to the power minus w x t divided by h cut। আমি যদি এটা এখানে বসায় দিই তাহলে লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড দুইটা সমান হয়ে যাবে, কাজে এটাকে আমি বলতে পারি সলিউশন। এখন আমি যদি ফাই এই জিনিসটাকে এই ইকুয়েশনে বসাই, সলিউশন আছে এইভাবে লিখি, ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম। এখন আমি এটা যদি এই ইকুয়েশন টু যদি ওয়ানে বসাই, 2 এর মান যদি ওয়ানে বসাই, তাহলে আমরা দেখতে পাবো আমরা এই ধরনের একটা ইকুয়েশন, del w t plus 1 over 2m del w del x square into px minus by h cut 2m del square w del x square equal to 0. ঠিক আছে, in classical limit ক্লাসিক্যাল লিমিট হলো যখন h কাট টেন্ডস টু 0। তার মানে ক্লাসিক্যাল মেকানিক যখন আমরা পড়ি তখন আমরা h কাট এর মান 0 দেব। আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি, তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে, তাহলে থাকবে del w del t by 1 over 2m del w del x square plus b of x equal to 0. ঠিক আছে, তাহলে আমরা এটাকে বলতে পারি দিস ইজ এ ক্লাসিক্যাল লিমিট। এখন আমি
আমি এখানে একটু সাবস্টিটিউশন করতে চাই। লেট del w by del x equal to p, and then h xp equal to p square by 2m plus v of x. প্রথমে আমি এটা বসাবো, এটা বসালে আসবে del w del t plus 1/2m p square plus v of x equal to 0. এই টার্মটাকে আমি তখন আবার বলবো h xp, তাহলে এটা দাঁড়ালো w del w by del t plus h x p equal to 0. এটা কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্যাল ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে বলা হয় this is Hamiltonian Jacobi equation of classical mechanics. Classical yes, এটা হলো হ্যামিল্টনিয়ান জ্যাকোবি ইকুয়েশন। যেহেতু আমি দেখো একটা কোয়ান্টাম মেকানিক্যাল ইকুয়েশনকে ক্লাসিক্যাল মেকানিক্যাল ইকুয়েশনের সমীকরণ, কোয়ান্টাম মেকানিক্যাল ইকুয়েশন থেকে ক্লাসিক্যাল মেকানিক্সের সমীকরণে আসতে পারছি, তাই এই মেথডটাকে বলা হয় সেমি ক্লাসিক্যাল মেথড। সিন্স, আচ্ছা আমি এটা লিখি, সিন্স in classical limit we arrive at a classical mechanical equation so this method is called semi-classical method. একে বলা হয় semi-classical. আচ্ছা, in this case lambda কে আমরা কি বলি, ডি ব্রগলি ওয়েভলেন্থ equal to h by px এটা এখানে px যার মান হলো 2m p minus v half is constant for a large region. এটা বড় জায়গা ধরে এটা ধ্রুবক থাকে, that's why so lambda tends to 0, কারণ এটা ধ্রুবক থাকে মানে কি এটার px এর মান অনেক, আর h কাট যেহেতু 0 কাজে এটা ল্যামডার মান হয়ে যায় 0, সো ল্যামডা ইজ অলমোস্ট 0, তার মানে এটা কোনো ডি ব্রগলি ওয়েভলেন্থ থাকে না। আমরা তাহলে এটা এই যে অবস্থাকে বলা হয় কোয়াজি ক্লাসিক্যাল মেকানিক্যাল কন্ডিশন, দ্যাটস ওয়াই WKB ইজ এ ক্লাসিক্যাল মেকানিক্যাল কোয়াজি ক্লাসিক্যাল মেকানিক্যাল সিস্টেম, এইভাবে আমরা এটাকে ডিফাইন। এখন আমরা এটার একটু ক্যালকুলেশন করে বের করবো যে এটা মানগুলি কেমন। তো the topic is the WKB method
method in one dimensions. সেটা হলো ওয়ান ডাইমেনশনাল সিস্টেমে ডাব্লিউকেবি মেথড কেমন হবে। এখন আমরা আবার ক্যালকুলেশন গুলি আবার প্রথম থেকে শুরু করি। ধরো আমরা ইকুয়েশন আগে যেটাগুলি পেয়েছিলাম সবগুলি একটু লিখি। ধরো আমরা একটা ইকুয়েশন পেয়েছিলাম, স্টার্ট ফ্রম আমরা একটা ইকুয়েশন এর আগে পেয়েছিলাম এরকম, del w del t by 1 by 2m del w del x whole square plus vx minus I h cut by 2m del w del x square is equal to 0. এটা হলো কি আমাদের একটু আগে আমি ডিরাইভ করছিলাম এই ইকুয়েশনটা কিভাবে আমরা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনে একটা ফাই এর মান বসাই ইকুয়েশনে আমরা অ্যারাইভ করছি। এখন আমরা যদি ইফ উই পুট, আমরা এখন একটু সাবস্টিটিউশন করব এরকম ভাবে, ইফ উই পুট wxt equal to 6 minus et, এটাকে যদি আমি সাবস্টিটিউট করি ইকুয়েশনে, ধরো এটা ইকুয়েশনকে আমি বললাম 3, ঠিক আছে, তাহলে এটা যদি আমি বসাই তাহলে আমি পাবো এরকম একটা ইকুয়েশন পাবো, মাইনাস minus p of x plus 1 by 2m del s by del x whole square minus I h cut 2m del square s by del x square equal to 0. ঠিক আছে, তার মানে এখানে কি হবে, আমি যখন এখানে মান ডাব্লুর জায়গায় এস মাইনাস ইটি বসাবো, এটা এক্স এর ফাংশন, দ্যাটস ওয়াই এটা দুইবার ডিফারেন্সিয়েট করা যাবে, কিন্তু এখানে যেহেতু এক্স নাই এটা 0 হয়ে যাবে। আর এখানে আমি ডেল ডাব্লিউ ইকুয়াল টু এস এক্স বাই ইটি, যখন আমি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করবো তখন আমার ই নেমে আসবে, আর ভিটাকে আমি এখানে বিয়োগ দিব, আর এইটাকে আমি যখন ডেরিভেটিভ করব তখন এখানে শুধু এটা এক্স এর ফাংশন, কাজে শুধু এস এর মানটা, এটা খুব সহজ এটা ডিরাইভ করা। সো লেট আস কল ইট ইকুয়েশন 4। এখন when the potential is constant, যখন পোটেনশিয়াল কনস্ট্যান্ট থাকবে ধরো, তখন আমি এস এক্স কে বলতে পারি এস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস p0x, ঠিক আছে। p0 হলো একটা কনস্ট্যান্ট, কিন্তু এক্স এটা শুধু এক্স এর উপর নির্ভর করবে। তখন আমার যে এই টার্মটা, এটাকে আমি যদি এস এর জায়গায় যদি আমি p0x বসাই, এটা আমার দুইবার ডিফারেন্সিয়েট করলে এটা 0 হয়ে যাবে। তার মানে আমার এখানে ইকুয়েশনটা থাকবে সো the third term of equation 4 is 0. তখন এই যে থার্ড টার্মটা এটা 0 হয়ে যাবে। এটা যদি 0 হয়ে যায় তখন আমি এইভাবে লিখতে পারি। তো যাই, যখন 0 হবে তখন in case of স্যার আমরা যদি এস এর ভ্যালুটা পি নট এক্স যদি পুট করি তাহলে তো আমার থার্ড টার্মটা 0 হচ্ছে না। হ্যাঁ সেটাই এই যে, কারণ এটা দুইবার ডিফারেন্সিয়েট করলে তো
এক্স এর মানটা থাকবে না, তাই না? একবার ডিফারেন্সিয়েট করলে এই ইকুয়েশনে আর শুধু পি জিরো থাকবে, আরেকবার ডিফারেন্সিয়েট করলে জিরো এলে। জি স্যার। In case of slowly varying function, slowly varying potential, এখন slowly varying potential বলতে আসলে আমরা কি বুঝি? ধরো আমরা একটা ছোট একটা গ্রাফ আঁকি, একদম ছোট করে, এই যে এটা, ধরো এখানে ভিএক্স, এদিকে এক্স আমি বলছি। এখন এইটা যদি খুব আস্তে আস্তে বাড়তে থাকে, খুবই স্লোলি বাড়তেছে, একদম স্লোলি বাড়তেছে, তখন আমি এটাকে বলতে পারি দিস ইজ এ স্লোলি ভ্যারিং পোটেনশিয়াল। মানে তার এক্স এর সাথে সাথে তার পোটেনশিয়াল মান তেমন একটা বাড়েই না, অলমোস্ট কনস্ট্যান্ট। তখন আমরা কি করব, এই ইকুয়েশনটাকে আমরা মানে এস এর মানটাকে আমরা তখন একটা সিরিজ হিসেবে বের করতে পারবো। দা h cut can be considered as a small parameter, and we can expand Sx as a series, a converging series. কনভার্জিং হলো কোন নির্দিষ্ট মানের দিকে যাচ্ছে এরকম সিরিজ। তখন আমরা এটাকে লিখতে পারি এরকম, Sx equal to S0x plus h cut by I S1x plus h cut by I whole square S2x plus dot 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 এভাবে আমি লিখলাম। এখন if we consider, কারণ প্রতিটা টার্ম যত সামনে যাবে তত ক্ষুদ্র হতে থাকবে, তাহলে if we consider only first two term, আমরা যদি শুধু প্রথম দুইটা টার্মকে কনসিডার করি তাহলে আমরা লিখতে পারবো Sx equal to, এটা অলমোস্ট ইকুয়াল টু লিখি, S0x plus h cut I S1x। ধরো এটাকে আমি বললাম ইকুয়েশন 5। এখন আমি যদি 5 কে 4 এ বসাই তাহলে ইকুয়েশনটা এখানে and put 5 in 4 and equating the, এটা মনে কালি মনে শেষ হয়ে গেছে, ইকুয়াল শিশি নেই, একটা কলম একটু জেনে ইকুয়াল পাওয়ার অফ এইচ কাট। ঠিক আছে, আমি করবো এই ইকুয়েশনটাকে এখানে বসাবো, এইখানে বসাবো। এইখানে অলরেডি আমি কিন্তু ধরে নিচ্ছি এটা জিরো, তার মানে আমি বাকি যে টার্মটা আছে সেখানে আমি এস এর মান বসাবো। তারপর আমি কি করবো, এইচ কাটের মান কোথায় জিরো কোথায় ওয়ান, এইচ কাট জিরোকে আমি যদি কোএফিশিয়েন্টকে ইকুয়েট করি তাহলে আমি পাবো এস জিরো। এটা দু একটা লাইন ক্যালকুলেশন আছে, সেটা তোমরা করে নিবে। স্কোয়ার মাইনাস 2m e মাইনাস vx equal to 0, এটা হলো একটা সমীকরণ। let us call this 6। আর যখন আমি h to the power 1 কে ইকুয়েট করব তখন এটার ইকুয়েশনটা দাঁড়াবে এরকম, s0 by x1 s1 x plus v square s0 by
dx স্কোয়ার ইকুয়াল টু 0। এটা হলো ইকুয়েশন 7। এখন এই ইকুয়েশন 6 এবং 7 থেকে আমার S0 এবং S1 এর মান ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি শুরু করি। আপনারা একটু কলম খুঁজে নিন, এটা কিন্তু লাল। ঠিক আছে। আচ্ছা, এখন আমি 6 থেকে আমি পাই, 6 ব্যবহার করে আমি পাই যে S0 ধরো DS0, 6 তো তুমি দেখতেই পাচ্ছ, এটা dx0/dx, এটা ইকুয়াল টু হবে √2m e মাইনাস dx। এখন তাহলে S0 যদি আমি বের করতে চাই, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। এটা তাহলে ওইখানে একটা প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস ইন্টিগ্রেশন অফ √2m e মাইনাস dx আর ইন্টিগ্রেশনের ইয়াটা হলো dx। এখন আমি 7 ব্যবহার করে পাই, 7 থেকে পাই, 7 থেকে আমরা একটু একটু ইয়া করে কৌশল করে আমরা লিখবো, আমরা এইটার মানটা লিখবো। এটার মানটা লিখলে কিভাবে লিখতে পারবো? S1/dx equal to minus half d square S0/dx square divided by ds0/dx। এখানে মনে হয় একটা সমস্যা আছে, মাইনাস তো এখনই হওয়ার কথা না, এটা লগ নেওয়ার পরে হওয়ার কথা। স্যার হাফ আসলো কোথা থেকে? দাঁড়াও, দেখছি হাফ আসলো থেকে, ওইটাই আমি দেখার চেষ্টা করতেছি। ক্যালকুলেশনটা আগে করা ছিল আমার কাছে। US1 বি, আমার মনে হয় হাফ হওয়ার কথা না, আচ্ছা আমি হাফ অফ রাখবো না, ঠিক আছে, আবার এরকম থাকবে। আমার হিসাবে এটাই আসার কথা এখন, এখন পর্যন্ত এখানে হাফ আসার কথা না প্রথমে। এখন আমি এটাকে ইন্টিগ্রেট করতে চাই। ইন্টিগ্রেট করলে এখানে একটা ঘটনা হলো, ইন্টিগ্রেট করলে আমরা জানি যে ইন্টিগ্রেটে যখন আমার কোনো একটা ফাংশন এরকম থাকে, ফাংশন অফ এক্স বাই ফাংশন অফ এরকম যদি থাকে, এটা কত আসে? লগ এফ এক্স এরকম আসে, তাই না? এটা হলো ইন্টিগ্রেশনের নিয়ম। কাজে আমি যখন এটাকে ইন্টিগ্রেট করব, তখন এটা হয়ে যাবে এরকম, মাইনাস ইন্টিগ্রেশন অফ বি স্কোয়ার S0 dx স্কোয়ার বাই ds0/dx অফ dx। এখন এটাকে আমি যতক্ষণ ইন্টিগ্রেট করব, এটার মান দাঁড়াবে S1x ইকুয়াল টু একটা মাইনাস আসবে, কাজে আমার এখানে আমার লেখা উচিত মাইনাস লগ অফ S0x মানে হলো p, তার মানে এটা হয়ে যাবে দেখি একটু, p স্কোয়ার ইকুয়াল টু 2m e মাইনাস v, তার মানে p ইকুয়াল টু √2m e মাইনাস v। আর এখানে s এর মান আমি বলছিলাম আসার কথা লগ অফ √p মাইনাস প্লাস লগ অফ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট একটা c, এরকম আসার কথা। দিস ইজ ইকুয়াল টু লগ অফ c ইন্টু √p। এটা কিভাবে আসে আমার আরেকটু দেখতে হবে, আমার এখন মনে পড়ছে না। ঠিক আছে, এটা একটু তোমার
S0 by x, S0 এর মান কত ছিল? বুঝতে পারছি না। এই লাইনটা একটু আমার একটু আবার দেখতে হবে যে কোথা থেকে আমি পেলাম। এইখানে হয় here C is integration constant. C is integration constant. ওই যে তোমাকে হাফ যেটা আসছিল সেই হাফের এইখানে কোথায় যেন একটা 2 মিস হয়ে গেছে। এখানে এক জায়গায় 2 থাকার কথা, যে 2টা আমার মিস হয়ে গেছে। এটা আরেকবার ক্যালকুলেশন দেখতে হবে। এনিওয়ে, এখন আমি ফাই যদি লিখতে চাই তাহলে আমরা যে ইকুয়েশনটাতে আমরা প্রথমে পেয়েছিলাম ফাই এক্সটি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আই ডাব্লিউ এক্স টি বাই এইচ কাট ইকুয়াল টু হবে এই জায়গাটার ক্যালকুলেশনটা আমি আবার একটু ক্লিয়ার করে লিখে তোমাদের ইয়াতে দিয়ে দিব। আমার একটু ক্যালকুলেশনটা আবার নিজে দেখতে হবে। আচ্ছা, এখন আমি এখানে মান যদি বসায় দিই, এর মান তো আমি জানি না, আমার এখন বসাইতে হবে এর ডাব্লুর মান যদি বসাই আমরা এরকম পাবো ইএক্সপি ডাব্লু কত, আমি ডাব্লু তো এক জায়গায় কোথায় জানি লিখছি, লিখলাম ডাব্লু ইকুয়াল টু, আমি দেখছিলাম ডাব্লু ইকুয়াল টু ডেল ডাব্লু বাই ডেল এক্স ইকুয়াল টু হলো পি। তাহলে আমরা এখানে ডাব্লু এবং ডাব্লুর মান পরে আরেক জায়গায় আমি ডিফাইন করছি, সেখানে আমি ডিফাইন করছিল এভাবে, কোথায় দেখছি দেওয়াচ্ছে, এই যে ডাব্লু ইকুয়াল টু এস মাইনাস ইটি। তার মানে এখানে আমি ডাব্লু জায়গায় লিখে দেব আই S0 x বাই এইচ কাট, এখানে একটা এইচ কাট আছে তার জন্য S1x ইন্টু EXP মাইনাস আই ইটি বাই এইচ কাট। এটাকে আমি বলবো দিস ইজ ইকুয়াল টু psi x e to the power I et by h cut, where what is psi x equal to a exp I h0x by h cut plus s1x, ওকে। তাহলে এটা psi x এর মানটা আমি পেলাম। এখন তাহলে psi x এর যেহেতু এখানে প্লাস মাইনাস আছে, আমরা এক জায়গায় দেখছি যে প্লাস মাইনাস এর সলিউশনটা আমি ভিতরে আমরা প্লাস মাইনাস পেয়েছিলাম, এখানে ভিতরে এস, এখানে একটা প্লাস মাইনাস পেয়েছিলাম, তার মানে এটা দুইটা সলিউশন হবে। একটা সলিউশন হবে এরকম psi x ইকুয়াল টু, একবার আমি বলি সি প্লাস, কনস্ট্যান্টটাকে এখন আমি সি প্লাস বলতেছি, রুট ওভার পি ইএক্সপি আই বাই এইচ কাট ইন্টিগ্রেশন অফ, এখন S0 এর মান বসা দিচ্ছি টুয়াইস এম ই মাইনাস ভি অফ ডিএক্স প্লাস সি মাইনাস root over p exp minus I by h cut 2m minus vx into নিচে দেখা যাচ্ছে না। ওকে, এই যে এখানে ঠিক আছে, একবার আমি প্লাস দিয়ে সলিউশন বের করলাম, আরেকবার একটা মাইনাস দিয়ে সলিউশন, এখানে একবার প্লাস আসছে একবার মাইনাস আসছে। তাহলে এই ইকুয়েশনটা এইখানে কিন্তু দুই রকম। স্যার
এক জায়গায় আমরা ভি অফ এক্স লিখলাম, আরেকবার ভি লিখলাম খালোকানি। কেন আমাদের ওখানে তো ভিটাও তো আমার এক্স এর ফাংশন না? না, এখানে তো তোমার যখন তুমি ডিফাইন করছিলে এস জিরোর মানটা ডিফাইন করছো, এস জিরোর মান, সরি কোথায় দেখালাম, এস জিরো যখন দেখে তখন প্লাস আর মাইনাস দুইটাই আসছিল, তার জন্য একবার তুমি প্লাস নিবে, একবার মাইনাস নিবে, এই জিনিসটা তো ওখান থেকে আসছে, মাইনাস ফাইভ এইচ ক্যাট রুট ওভার টু এস। এটা ক্যালকুলেশনে কিন্তু কোনো স্পষ্টতা নাই, কিন্তু এক জায়গায় আমি ওই হাফ ডিফাইন করতে স্যার পারলাম। ও বলতেছে এক জায়গায় স্যার ভিএক্স লিখলাম, আর এক জায়গায় তো ভিএক্স লিখি নাই, ভি লিখছি। বলছে দুটাতে স্যার এক্স এর ফাংশন। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ভিএক্স ভি, এটা ভি, তুমি ভি থাকলেও সবসময় মনে রাখবে দিস ইজ এ ফাংশন অফ এক্স। তুমি তুমি লিখতে পারো, নাও লিখতে পারো, কিন্তু তুমি একবার প্রথমে ডিফাইন করে নিবা যে ভি ইজ এ ফাংশন অফ এক্স। মানে স্যার লিখলে আমার সব জায়গায় লিখতে হবে, না হ্যাঁ লিখলে হ্যাঁ, কোথাও লিখবো এক্স্যাক্টলি না? এক্স্যাক্টলি, সেটাই সেটাই। না, তবে লেখাই ভালো, না লেখা থেকে লেখাই ভালো। এখন দেখো এই ক্যালকুলেশন, এটা কিন্তু দুই রকম রেজাল্ট আমরা পাবো। একটা হলো একটা রিজিয়ন পাবো যেখানে ই ইজ গ্রেটার দেন ভি, ইজ দ্য গ্রেটার দেন ভি হলো, এটা হলো তাহলে পি ইজ এ রিয়েল নাম্বার। এটা এই ক্ষেত্রে পি একটা রিয়েল নাম্বার হবে, মানে বাস্তব সংখ্যা। পি ইকুয়াল টু আমরা জানি এইচ কাট কে, and this is equal to root over 2m e minus vx of vfx। তাহলে সেই জায়গায় গিয়ে আমি psi x কে ডিফাইন করব এভাবে, c প্লাস রুট ওভার p, যা আছে তাই লিখতে হবে আসলে, exp আমি এখানে লিখবো এরকম i ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস মিস করে গেছি, এখানে একটা এই জায়গাটা মনে ইন্টিগ্রেশন দিতে ভুলে গেছি। ইন্টিগ্রেশন অফ, এখানে আমি লিখবো কে এক্স ডিএক্স প্লাস সি মাইনাস, স্যার নিচে দেখা যাচ্ছে না। সি মাইনাস রুট পি অফ ইএক্সপি মাইনাস আই ইন্টিগ্রেশন অফ কে এক্স ইন্টু ডিএক্স। এটা হলো একটা রিজিয়ন, যে রিজিয়নে পি ইজ এ রিয়েল নাম্বার, এনার্জিটা ইয়া থেকে পোটেনশিয়াল থেকে বড়। ঠিক আছে, আমরা জানি ই ইকুয়াল টু ভি প্লাস পি, তার মানে ভি এর থেকে যদি ই বড় হয় তাহলে এইটা আমরা একটা ক্লাসিক্যাল মেকানিক্যাল রিজিয়নে আমরা এখানে থাকবো। কিন্তু যখন আমরা পাবো ইজ when is smaller than v, এটা আরেকটা রিজিয়ন। এখানে আমরা পাবো যে px is a imaginary quantity, তখন এটাকে আমরা পাবো কে এক্স ইকুয়াল টু আই কিউ এক্স। আমি তখন এটাকে কে আই কিউ এক্স এর, যেহেতু কে এটা ইমাজিনারি, তাহলে আই কিউ এক্স যদি লিখি, কিউটা আবার রিয়েল, এরকম যদি হয় তখন আমার ইকুয়েশনটা লিখবো আমি, তাহলে কিউ এক্স কে আমি লিখবো এরকম, কিউ এক্স ইকুয়াল টু রুট ওভার 2m v মাইনাস সি বাই এইচ কাট। তাহলে আমি পাবো psi x equal to b plus root over p exp minus integration of qx dx plus d minus by root over p into exp integration of qx। তাহলে এইগুলি হলো এই psi x এবং আগের psi x, এগুলি হলো তোমার WKB এর সলিউশন। এখানে সি এবং ডি কি, সি এবং ডি কে আমরা বলতে পারি দে আর ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ঠিক আছে, এগুলি আমরা আমাদের সবসময় সি আর ডি বের করতে হবে। এখন আরেকটা টপিক দিয়ে আমরা আজকে শেষ করব, সেই টপিকটাকে বলা হয় ভ্যালিডিটি অফ WKB এক্সপ্রেশন।
যে ক্যালকুলেশনটা সমস্যা হয়েছে সেটা আমরা কালকে ক্লাসে তোমাদেরকে দেখা দিব, ঠিক আছে? তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। কালকে ক্লাস হবে, কালকে ক্লাসে আমরা দেখবো। আচ্ছা, কালকে ক্লাসটা কি 9টায়, 9:30টায়? জানো কি? কালকে রুটিনটা আমি পাচ্ছি না। স্যার রুটিন দেখতে হবে, নইলে সিআর আপনাকে জানাই দিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমরা আরেকটা টপিকস একটু দেখি। ভ্যালিডিটি অফ ডাব্লিউ, ভ্যালিডিটি ডাব্লিউকেবিতে আমরা দেখবো, সেটা হলো we can write, আমরা আমাদের ক্যালকুলেশন থেকে আমরা একটা জিনিস পেয়েছিলাম, সেটা হলো ডিএস বাই ডিএক্স হোল স্কোয়ার, এটা সমান সমান হলো 2sm ই মাইনাস ভিএক্স। এটাকে আমরা ধরে নিই, লেট আস কল ইট পি স্কোয়ার। এখানে কিন্তু দেওয়া আছে এস এর মান কি দেওয়া আছে, আমরা p0x বলছিলাম, কাজে এখানে পি স্কোয়ার আমি লিখতে পারি, কারণ এক্স দিয়ে আমি ডেরিভেটিভ করে হোল স্কোয়ার করতেছি। আমরা লিখছিলাম এস ইকুয়াল টু প্লাস মাইনাস px, এইভাবে আমরা কিন্তু ডিফাইন করছি। আচ্ছা, এখন ইন পিটা কি? পি হলো মোমেন্টাম, পি হলো এখন ইন 3D আমরা যখন এটা 3 ডাইমেনশনালে দেখবো, তখন পিটাকে আমরা বলতে পারি ডাইভারজেন্স অফ এস, তাই না? কারণ আমরা এমনিতে পি কে আমরা বলতেছি ডেল এস বাই ডেল এক্স, এইভাবে আমরা ডিফাইন করতেছি। এখানে পি হলে তাহলে ডাইভারজেন্স অফ এক্স। তাহলে কোয়ান্টাম মেকানিক্সে এটা তখনই পসিবল, ইন কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স it is possible when ds by dx whole square is much smaller than h cut d square s by dx square. এখন এটাকে যদি আমি হোল স্কোয়ার করি, এটাকে আমি প্রথমে পি করে নিলাম, পি স্কোয়ার ইজ মাচ স্মলার দেন এইচ, এইটাকে আমি লিখতে পারি তাহলে ডিপি বাই ডিএক্স। এখন যেহেতু ফ্রম ডি ব্রগলি ওয়েভলেন্থ, স্যার কালকে আপনার ক্লাস 11:50 শেষ, সবার লাস্ট পিরিয়ডে। আচ্ছা ঠিক আছে। স্যার From শুরুর deep- পিরিয়ডে স্যার হ্যাঁ 8:30 থেকে ক্লাস স্যার। স্যার আমার ফার্স্ট ক্লাসটা কুতুবুদ্দিন স্যারের স্যার, ওই ক্লাসটা স্যার আপনি নিতেন। না 8:30 নিব কিভাবে? কুতুবুদ্দিনের তো নেওয়ার কথা আরো পরে। 8:30 তো আমার তো ক্লাস ছিল, এটা সম্ভবত তাহলে 12টার দিকে ছিল। পরে এটা মমিন মনে হয় রিকোয়েস্ট করে আগে করছে, কিন্তু কুতুবুদ্দিনের ক্লাস আমার নেওয়ার কথা না। স্যার কুতুবুদ্দিনের আপনার ক্লাস, ক্লাসটা রুটিনে কালকে স্যার 11:50 থেকে ছিল। হ্যাঁ স্যার, এই ওইটা ক্লাসটা স্যার তাহলে আপনি বুধবারে স্যার 10:50 হবে। তাহলে এটা 10:50 হবে, কারণ মমিন পরে নেই, আমি আগে নিয়ে নিই। তাহলে আমি 10:50 নিব। আচ্ছা স্যার ঠিক আছে। আর আমাদের এখানে পরীক্ষা আছে ল্যাবে। আচ্ছা, তাহলে আমরা ডি ব্রগলি ওয়েভলেন্থ থেকে আমরা জানি পি ইকুয়াল টু এইচ কাট বাই ল্যামডা। তাহলে ডিপি ইকুয়াল টু কত হবে? স্যার এখানে যে লিখলেন স্যার ডিপি ডিভাইডেড বাই ডিএক্স, এটা তো স্যার পিস করে লিখতে পারতাম না? কেন, কিভাবে? ও না স্যার, ঠিক আছে, ডাবল তো হবে না, ঠিক আছে একবার ইকুয়াল টু এইচ ক্যাট বাই ল্যামডা। তাহলে এটা কি হবে? আমি এইখানে যদি মান বসাই তাহলে হয়ে যাবে এইচ ক্যাট স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। এখানে তাহলে আমার থাকবে এইচ কাটকে আমি লিখলাম, এইচ কাটকে লিখলাম এইচ বাই 2 পাই। আর এইচ, এইটাকে যখন আমি ডেরিভেটিভ করব তখন আমার এখানে কিন্তু আবার পজিটিভ সাইন দেওয়া আছে, কাজে আমার নেগেটিভ কিছু নিয়ে ভাবতে হবে না। এইচ বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা বাই ডিএক্স, ঠিক আছে? এটা হলো, এইখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি আমি দেখাতে পারি এই ইনইকুয়ালিটিটা এরকম, 2s ল্যামডা 2 pi d lambda by dx is much smaller than 1. তাহলে এখন
প্রায় শেষের দিকে আসছি। এখন আমি যদি if the change in lambda is del lambda in distance del x, তাহলে আমি লিখতে পারি del lambda equal to d lambda by dx into del x। এটা তাদের সম্পর্ক থেকে আমি লিখতে পারি। তাহলে del x equal to যদি আমি lambda বসাই, if del x equal to lambda, তাহলে হবে d lambda by dx equal to del lambda by lambda। তাহলে এই সমীকরণ যদি আমি এখানে বসাই, এই মানগুলি যদি এই সমীকরণটায় বসাই, এটাকে একটা নাম দিই a, এখানে যদি বসাই তাহলে আমি পাবো, এটাকে আমি বলি b কে যদি আমি a তে বসাই তাহলে আমি পাবো 1/2 pi del lambda by lambda is much smaller than 1। ঠিক আছে, তাহলে এটার অর্থ হলো ল্যামডার মানের পরিবর্তন ডেল ল্যামডা, সেটা ল্যামডার তুলনায় অনেক 2 পাই এর তুলনায় অনেক ছোট হবে। ঠিক আছে, তো আমি লিখতে পারি দ্য কনক্লুশন ইজ the change del lambda in lambda is much smaller than 2 pi। This is the validity of WKB। এটা সব বইয়ে লেখা আছে, আমি এই বই, এটা জেটিলের বইয়ে খুব ভালো আছে, একই রকমই জিনিস ভাবে দেওয়া আছে, তবে আমি এখানে পড়ছিলাম আসলে ভুইয়া স্যারের বই। তো আমরা কালকে ক্লাসে যেই আমরা হাফ টু বা হাফ কিভাবে আসলো সেই জায়গাটা আমি কিন্তু একটু ক্যালকুলেশনটা করে দিব। আমরা এখানে আজকে থামি, কালকে আমরা এটার আরেকটু কনক্লুশন যাওয়ার চেষ্টা করবো, আর 2টা ক্লাসে আমরা এটা শেষ করে দেওয়ার চেষ্টা। তো আজকে এখানে ক্লাসটা থাক সবাই, আমার একটু পরে আবার একটা ক্লাস আছে, তো আমি শেষ করলাম। ঠিক আছে, কালকে দেখা হবে। স্যার হ্যাঁ বলো। স্যার 4 তারিখ ইউনিভার্সিটি বন্ধ থাকতেছে? এখনো জানি না, যদি বন্ধ থাকে তাহলে বি গ্রুপের ইয়া হবে রোববারে, আর যদি খোলা থাকে এ গ্রুপের ইয়া হবে বৃহস্পতি। স্যার খুব সম্ভবত বন্ধই থাকবে, কারণ স্যার ওই আমাদের একাডেমিক ক্যালেন্ডারে মানে ধর্মীয় যে ছুটিগুলো এটা তো স্যার চাঁদ দেখার উপর ডিপেন্ড করে। স্যার সব জায়গায় তো স্যার 4 তারিখ ছুটি দেওয়া, স্যার আমাদের এখানে 5 তারিখ দিয়ে রাখছে। না এটা 4 তারিখে হবে, সবকিছু 4 তারিখে। জি ঠিক স্যার, আছে, এটা আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো, পরে আচ্ছা, আসসালামু আলাইকুম।